সারাদিন ঘোরাফেরা করে এসে বড্ড ক্লান্ত প্রমিতি। তবে তার বেশ ভালোই সময় কেটেছে রিসর্টে। রিফ্রেশমেন্ট হলো, তার মনটা হালকা লাগছে। প্রমিতি কাপড় পাল্টিয়ে বারান্দায় গেল। বিকেল হয়ে এসেছে। তাকে দেখে পিকু পাখা ঝাপটালো। প্রমিতি কি মনে করে পিকুর খাঁচাটা খুলে দিল। সে ভেবেছিল পিকু উড়ে যাবে না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। পিকু সুযোগ পাওয়ার সাথে সাথে উড়াল জমালো। পিকুকে উড়ে যেতে দেখে অবাক হয়ে গেল প্রমিতি। কি সুন্দর লাগছে পিকুকে আকাশে ওড়ার সময়। কি অদ্ভুত সৃষ্টিকর্তার। কই খাঁচায় বন্দি অবস্থায় এত সুন্দর লাগতো না পিকুকে। চোখের দৃষ্টিসীমার বাইরে চলে গেল পিকু। প্রমিতির চোখ ভিজে উঠতে লাগলো। হুট করে এক ফোঁটা অশ্রু তার চোখ বেয়ে পড়ে গেল। নীরব হেঁটে হেঁটে গাড়ির কাছে আসলো। পকেট থেকে চাবি বের করার সময় তার হাতে কি যেন একটা লাগলো। সে অনুভব করলো সেটা নিশ্চয়ই কোনো ছোট কাগজের টুকরো হবে। সে কাগজটা বের করলো। সত্যি একটা কার্ড। লেখাটা পড়তে লাগে সে, এটা বরকত সাহেবের ভিজিটিং কার্ড। নীরব মৃদু হেসে বলে, এই ভালো মানুষটাকে কোনো উপহার দেওয়া উচিত। নীরব বরকতের স্কুলের হেড স্যারকে কল দিয়ে বরকত সম্পর্কে জানতে চাইল। হেড স্যার জানান বরকত সাহেব বিয়ে উপলক্ষে ছুটিতে আছেন। নীরব ফোন রেখে ভাবল, বরকত সাহেবের বিয়ে উপলক্ষে তাকে একটা উপহার দিতে হয়তো। তারপর গাড়ি নিয়ে বাসায় আসলো। বাসায় আসার পথে মেঘ কালো করে আসলো। চারপাশে অন্ধকার হয়ে গেল। প্রচণ্ড গতিতে বাতাস বইতে লাগে। নীরব বাসায় পৌঁছে জামা কাপড় না চেঞ্জ করেই বারান্দায় চলে গেল। বারান্দায় ঢুকতেই বুঝলো কি তাণ্ডব চলেছে বাইরে। সে তবুও বারান্দায় দাঁড়িয়ে রইল, কারণ এর চেয়ে বেশি তাণ্ডব তো তার মনটায় চলছে। মনে তো কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। নীরবের দৃষ্টি বাইরের দিকে গেল। সে দেখতে পেল একটা জোড়া পাখি ভয়ে কাঁচুমুচু হয়ে গাছের ডালে বসে আছে। ঠিক সেই ডাল বরাবর নিচে একটা পাখির বাসা পড়ে আছে। নীরব বিড়বিড় করে বলে, ইস, বেচারা পাখি দুইটা নির্হারা হয়ে গেল। এখন তো বোধহয় প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হবে। এই ঝড়ে কোনো আশ্রয় না পেলে তো এরা মরেই যাবে। ঠিক সেই সময় বৃষ্টি পড়তে লাগলো। নীরব দেখল পাখি দুইটা ভিজে জুবুথুবু হয়ে যাচ্ছে। তার খুব মায়া হতে লাগলো। প্রমিতি তার জায়গায় থাকলে নিশ্চয়ই কিছু একটা করত। সে বাথরুম থেকে মগটা এনে বারান্দার গ্রিলে ঝুলিয়ে দিল। মগটা বারান্দার ভিতরে রাখলো এবং মগের ভেতর কালকের রাতের ভাত ছিল সেটা দিল। তারপর সরে আসলো। সে জানে মানুষের আশেপাশে কোনো পাখি বা প্রাণী আসে না। তারা মানুষ থেকে দূরে দূরে থাকে। সম্ভবত মানুষকে তারা ভয় পায়। নীরব সরে এসে জানালার পাশে বসল। জানালা দিয়েও একই দৃশ্য দেখা যায়। মিনিট পাঁচেক না যেতেই পুরুষ পাখিটা এসে সেই মগের পাশে বসলো এবং চারপাশ ভালো করে কি কি যেন পর্যবেক্ষণ করলো এবং একটা ভাতের দানা মুখে তুলে নিল। নীরব ভাবল, পুরুষ পাখিটা বুঝি এখন এখানে বসে বসে ভাত খাবে তার সঙ্গীকে রেখে। কিন্তু না, তার ধারণা ভুল হলো। পাখিটা আবারও গাছের ডালের কাছে গেল এবং সেই সঙ্গী পাখিটার মুখে ভাতটা দিয়ে দিল। নীরব বেশ আগ্রহ নিয়ে পাখি দুইটার কাজকর্ম দেখতে লাগলো। এমন সময় ঈশানের ফোন আসলো। সে বিরক্ত হয়ে ফোন ধরে বলে, বলো কি স্যার? কি বিরক্ত হলেন? অনেকটাই। কোনো গুরুত্বপূর্ণ কাজ করছিলেন? হ্যাঁ বলতেই নীরব নিজে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে কি এমন গুরুত্বপূর্ণ কাজ করছিল? নীরব পাখি দুইটার দিকে তাকিয়ে দেখল পুরুষ পাখিটা আর তার সঙ্গী পাখিটা একে অপরের সাথে ঘেঁষাঘেঁষি করছে। নীরব বিষম খেয়ে মনে মনে বলে, এসব সিমার্কা কাজ দেখা কি আমার সেই গুরুত্বপূর্ণ কাজ? সে সরে আসলো। তার আরও বহু কাজ আছে। প্রথমত ফ্রেশ হতে হবে, তারপর খাবারের ব্যবস্থা করতে হবে। আজকে এই আবহাওয়ায় খিচুড়ি খেতে খুব ভালো লাগবে, তাই নীরব ঠিক করলো ফুড ফান্ডায় খাবার অর্ডার দিবে। সে গোসল করে বাথরুম থেকে বের হয়ে ফোনটা চার্জে দিল এবং না চাইতেও সে আবারও জানালার ধারে গেল এবং দেখল পাখি দুইটা তার বারান্দার ভেতরে, মানে মগটার ভিতরে বসে আছে। এটা দেখে কেন যেন নীরবের খুব ভালো লাগলো। সে মনে মনে বলে, সামটাইমস উই শুড হেল্প সামওয়ান উইদাউট এক্সপেক্টিং এনি ইন রিটার্ন। 4 দোকান ঘুরেও লিনার শাড়ি পছন্দ হলো না। সে এক দোকান থেকে অন্য দোকান ঘুরে প্রায়
3.5 ঘন্টা নষ্ট করেছে। এতে বরকতের কোনো বিরক্তি নেই। আজকে এই গরমে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতেও তার যে কি ভালো লাগছে। মনে হচ্ছে সময়টা আটকে গেলে ভালো হতো। এত মধুর কেন এই মুহূর্তটা? সে লিনার দিকে তাকালো। লিনা বেশ মনোযোগ দিয়ে শাড়ি দেখছে। এতটা মনোযোগ বোধহয় কেউ পারমাণবিক চুল্লিতে কাজ করার সময়ও থাকে না। লিনা মিনিট 5 পর দোকানদারের দিকে তাকালো আর হতাশ হয়ে বলল, না রে ভাই, এটা পছন্দ হচ্ছে না। দোকানদার বলল, কি যে বলেন না আপা, এটা আপনাকে খুব মানাবে। হুম, আমি যেটা চাচ্ছি সেইটাই কিনবো। দোকানদার দমে গেল। এবার বরকত মুখ খুলল। সে বলল, ভাই, কিছু সাধারণ কাজের মধ্যে শাড়ি দেখান। দোকানদার বলল, বিয়েতে সাধারণ শাড়ি কেন কিনবেন? বরকত বলল, বিয়ের পরের জন্য আর কি। দোকানদার হো হো করে হেসে বলল, ওই কোয়ালিটির শাড়ি আমাদের কাছে অনেক আছে। খুব গর্জিয়াস না, আবার একদম হালকাও না। দারুণ দেখাচ্ছি বলে শাড়ি দেখাতে লাগলো। বরকত খুঁজে খুঁজে বেনিয়া সহ কলা এই 7 রং অর্থাৎ রংধনুর রঙের 7টা শাড়ি কিনল। এবার দোকানদার বলল, ভাই একটা কথা বলি? অবশ্যই বলেন। ভাবিকে নিয়ে বেনারসি পল্লী যান। বেনারসি পল্লী? হ্যাঁ হ্যাঁ, মিরপুরের বেনারসি পল্লীতে বিয়ের শাড়ি ভালো পাবেন। লিনা বলল, হ্যাঁ ওখানেই যাই। ঠিক আছে, কিন্তু আজকেই? আজকেই। সন্ধ্যা হয়ে গেছে, ওখানে গেলে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তো হলে হবে, এক কাজের জন্য আবার বের হব নাকি? না না, চলো, তার আগে কিছু খাই। তুমি এমনি অসুস্থ ছিলে। কতবার বলবো আমি অসুস্থ ছিলাম না? আচ্ছা, নিউ মার্কেটের লাচ্ছি খাবো, খুব মজার লাচ্ছি। নিউ মার্কেটের লাচ্ছির মতো লাচ্ছি পুরো ঢাকা খুঁজে পাবেন না। পুরান ঢাকারটা আরও বেশি মজা। লিনা বিরক্ত নিয়ে বলে, সেটা ঢাকার মধ্যে পড়ে? হ্যাঁ। হুম, নামই তো পুরান ঢাকা। আমি বলছি শুধু ঢাকার মধ্যে বেস্ট। অযথা ভুল ধরতে আসবেন না। আচ্ছা ঠিক আছে, যেতে চাচ্ছ কেন? চলেন বের হই। হ্যাঁ চলো। তারা দুইজন দোকান থেকে বের হয়ে হাঁটা ধরল। হুট করে লিনার চোখ আটকে গেল একটা বেবি শপের দিকে। কি সুন্দর একটা 6 মাসের বাচ্চার জন্য লাল টুকটুকে গেঞ্জি ঝুলছে। তার কেন যেন বিয়ের শাড়ির চেয়ে এই লাল গেঞ্জিটা কিনতে মন চাচ্ছে। কি লজ্জার বিষয়! বরকত জানতে পারলে কি ভাববে? বিয়ের আগে বাবুর জন্য জামা কেনা মারাত্মক বাড়াবাড়ি হয়ে যায়। বরকত থেমে গেল এবং বলল, লিনা, কোনো সমস্যা? খারাপ লাগছে কি তোমার? না, চলুন সামনের দোকানটায় বসি। হ্যাঁ আসো। অতঃপর তারা দোকানে গিয়ে বসল। নিউ মার্কেটের খাবারের দোকানগুলো ধানমন্ডি বনানীর রেস্টুরেন্টের মতো এতটা আলিশান না। কোনো রকমে কয়েকটা প্লাস্টিকের চেয়ার টেবিল দিয়ে দোকান সাজানো। লিনা একটা ছেলেকে ডাক দিয়ে বলে, 3টা লাচ্ছি আনো। বরকত খানিকটা অবাক হয়ে বলল, 3টে কেন? লিনা হেসে বলে, আমি একেবারে 2টা খাবো, কোনো সমস্যা? আরে না না না, সমস্যা কেন হবে? তারা মিরপুরের দিকে রওনা হলো বাসে করে। বাস প্রায় 2 ঘন্টা পরে বেনারসি পল্লী নামিয়ে দিল। আজকে জ্যাম কম ছিল, কোনো কারণে হয়তো বা, না হলে অনেক সময় লাগতো। লিনা বেনারসি পল্লীর একটা দোকানে ঢুকে শাড়ি দেখতে লাগলো। সে মিটমিট করে হাসছে। আসলে সে বরকতের পরীক্ষা করছিল। বরকত পাশ করেছে, তার শাড়ি নিয়ে কোনো সমস্যা নেই। একটা হলেই হলো, তবুও এই নাটকটা সে করলো। বেনারসি পল্লী থেকে একটা লাল আর গোল্ডেন পাড়ে শাড়ি কিনল সে। দাম পড়েছে 6,500। বরকত আর লিনা সামনের একটা রেস্টুরেন্টে গেল। ডিনার করে বরকত লিনাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যায় নিজ গন্তব্যে। আজকে তার কেন মনে হচ্ছে সে সম্পূর্ণভাবে লিনাকে পেয়ে গেছে। পরের দিন প্রমিতি ঘুম থেকে উঠে রেডি হলো। সে ঠিক করেছে এখন থেকে আর অল্পতে কাঁদবে না, অনেক স্ট্রং হবে সে। পুরো দমে লেখাপড়া করবে, কোনো গাফিলতি করবে না। সবচেয়ে বড় কথা হলো, কারো কথায় প্রভাবিত হবে না। সে একটা দম নিয়ে চুল বাঁধতে লাগলো। আজকে থেকে হাসি খুশি থাকার চেষ্টা করবে সে। সে অনেক বড় একটা ভুল কাজ করে বসেছিল। তার যদি সেদিন কোনো ক্ষতি হতো বা সে মারা যেত, তবে মা, দাদি বা নীরবের কি হতো? হ্যাঁ, তার আপনজনদের তালিকায় সম্ভবত নীরবের নামও চলে এসেছে। প্রমিতির অষ্টাদশী মন তাকে ভালোবেসে ফেলেছে। সে আয়নায় নিজেকে দেখে নিল, তারপর ব্যাগ কাঁধে নিয়ে কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। প্রমিতি কলেজে এসে আশেপাশে তাকালো। যতই বাসায় নিজেকে সাহস দিচ্ছিল যে
যাই হোক না কেন সে দমে যাবে না, কিন্তু এখন তার কেন যেন মনে হচ্ছে সে ফেস করতে পারবে না। প্রমিতি ধীর পায়ে ক্লাসরুমে যেতেই তার চোখ কপালে। ক্লাসের সবাই হাতে একটা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। প্রমিতি দেখল প্লেকার্ডে লেখা উই আর সরি প্রমিতি। প্রমিতি অবাক হয়ে ভেতরে ঢুকতেই সবাই একসাথে প্লেকার্ডে লেখা কথাটা উঠে দাঁড়ালো। আর যারা প্রমিতির একটু ক্লোজ তারা তাকে জড়িয়ে ধরে বলল, আমাদের তোর সাথে ওই রকম করা ঠিক হয়নি। তোর সাথে আমাদের 12 ইয়ারের সম্পর্ক, আমরা তো একজন আরেকজনের বোনের মতো। উই আর ফ্যামিলি, প্লিজ আমাদেরকে মাফ করে দে দোস্ত। প্রমিতি ওদের এসব কথা শুনে কান্না পেয়ে গেল। আজকে সে খুব খুশি, সব কিছু আগের মতো লাগছে। সে আজকে অনেক হেসেছে ফ্রেন্ডসদের সাথে। শুধু তাই না, আজকে হিস্ট্রি ক্লাসে পড়া হয়নি, তাই টিচার গান গাইতে বলেছিল। অনেকদিন পর প্রমিতি ক্লাসে গান গাইল। টিফিন পিরিয়ডে টিফিন করে সে তার বন্ধুদের সাথে গল্প করলো। এক কথায় সে খুব এনজয় করলো, যেমনটা আগে করত। ক্লাস শেষে গোপাল তার কাছে এসে বলে, শোন, আমি এক্সট্রা ক্লাস করব, তুমি আমার সাথে করবে? কোন সাবজেক্ট? ফিজিক্স। ফিজিক্স শুনতেই নীরবের কথা মনে পড়ল। সে মিনমিন সুরে বলে, কোন স্যারের কাছে? আর নতুন যেই স্যার আসলো না? নীরব স্যারের কাছে। প্রমিতি একটা ঢোক গিলে বলে, তুমি যাও, আমার লাগবে না এক্সট্রা ক্লাস। না না, আমি স্যারকে বলেছি যে তুমি আর আমি আসবো, তুমি না গেলে স্যার বকা দিবে। কেন? স্যার একজনকে পড়াবে না, প্লিজ চলো। গোপালের জোরাজুরিতে প্রমিতি রাজি হয়ে গেল। তারা লাইব্রেরিতে গিয়ে বসলো। গোপাল বলল, জানো স্যার অনেক ভালো। প্রমিতি বলল, কেন? পরশুদিন উনি ক্লাসে এসে আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়েছে যে তোমার সাথে এমনটা আমাদের করা উচিত হয়নি। তুমি আমাদের ফ্রেন্ডও হও, ফ্রেন্ডের সাথে এমন খারাপ আচরণ করতে হয় না, জানো? উনি সুন্দর করে সবাইকে বুঝিয়েছে। উনি আইডিয়া দিছে যে তোমাকে এভাবে সারপ্রাইজ দিয়ে সরি বলতে। প্রমিতি কিঞ্চিত হাসল। তার কেমন যেন লাগতে লাগলো। চোখের সামনে নীরবের চেহারাটা ভাসতে তার খুব লজ্জা লাগতে শুরু করলো। সে বলল, স্যার কিভাবে জানলো যে ক্লাসে সবাই আমাকে নিয়ে ফান করেছিল? ক্লাসে সিসিটিভি ক্যামেরা থেকে। ও, ওই যে স্যার আসছে। প্রমিতি নীরবের দিকে তাকালো। তার বুকে আবারও ক্যাঙ্গারু লাফাতে লাগলো, আর তার কেন যেন লজ্জা লাগতে শুরু করলো। প্রেমে পড়লে মেয়েরা কোনো কারণ ছাড়াই লজ্জা পায়, এই কথাটা প্রমিতি ঠিক প্রমাণ করলো। নীরব তাদের বিপরীতে বসে বলে, আমরা আর সময় নষ্ট করব না, পড়ায় ফিরে আসি। গোপাল বলল, জি স্যার। নীরব প্রমিতির দিকে তাকিয়ে বলে, তুমি বলো তো নিউটনের সেকেন্ড ল কি? আমি প্রমিতি মনে করার চেষ্টা করলো, কিন্তু তার বারবার নীরবের সাথে 300 ফিট যাওয়ার কথা মনে হতে লাগলো। কি একটা অবস্থা! এখন এই কথা মনে হওয়ার তো কোনো দরকার নেই। আচ্ছা, হুকের লটা বলো। পারি না। ভ্যালোসিটির সূত্রগুলো বলো তো। হ্যাঁ, আচ্ছা বুঝেছি, পারো না এটাও। তাইলে তুমি রিফ্লেক্টের রুলসগুলো বলো। প্রমিতির মাথা হ্যাং মেরেছে, তার কিছুই মনে পড়ছে না। আর নীরব একের পর এক প্রশ্ন ছুড়ে যাচ্ছে। সে মাথা নিচু করে ফেলল, তার কান্না করতে মন চাচ্ছে। নীরব গোপালকে বলল, আমার ড্রয়ার থেকে বই এনো, একটা বই আছে ওইটাই আনবা। ওকে স্যার বলে গোপাল চলে গেল। এবার নীরব বলল, ফোর্সের ইউনিট কি? এফ। তোমার এম কি? প্রমিতি গলা উঁচু করে বলে, ট্রিপলি ইঞ্জিনিয়ার হতে চাই। নীরব তা দেখে বলে, হবু ট্রিপলি ইঞ্জিনিয়ার? ফোর্সের ইউনিটকে এফ বলে? ভালোই। তোমার লেখাপড়া যে চান্দে উঠেছে সে খেয়াল আছে? ফোর্সের ইউনিট এফ হবে কেন? মনে পড়ছে, ফোর্সের ইউনিট এন। হ্যাঁ, এন। এন কি? প্রমিতি ঘাবড়ে গিয়ে বলে, নিউটন। বুঝলাম। এভাবে হবে না প্রমিতি, তোমার জন্য বাসায় একটা টিউটর আজকে থেকে রাখা হবে। ফিজিক্সের মতো ইজি সাবজেক্টের এই অবস্থা, না জানি ম্যাথ কেমিস্ট্রিতে কি করতেছ? প্রমিতি মাথা নিচু করে থাকলো। তার নীরবের দিকে তাকানোর সাহস নেই, নেই মানে এক ফোঁটা সাহসও নেই তার। গোপাল আসলে নীরব তাদেরকে পড়াশোনা শুরু করে। পড়ানোর মাঝে নীরব প্রমিতিকে বলে, মনোযোগ দাও প্রমিতি। প্রমিতি আস্তে করে বলে, কিভাবে দেব? আপনার গলার স্বর শুনে আমার মনের মধ্যে ক্যাঙ্গারু লাফ মারে। নীরব ভুরুকুসকে বলে, কি লাফ মারে? আর বিড়বিড় করে কি বলছ? কিছু না। তারপর হাত দিয়ে একটা টপিক দেখে বলে, এটা আবার বুঝিয়ে দেন। দিচ্ছি,
কনসেন্ট্রেট করো। এভাবে দিন যেতে লাগলো। প্রতি সপ্তাহে 4 দিন নীরব প্রমিতিকে এক্সট্রা করে পড়াতো। শেষের দিকে ম্যাথ, কেমিস্ট্রিতেও হেল্প করত। যদিও প্রমিতির বাসায় একজন স্যার এসে সব সাবজেক্ট পড়াতো। এভাবে 1 মাস কেটে যায়। প্রমিতি পড়াশোনায় খুব সিরিয়াস হয়ে যায়। রাত 3টা পর্যন্ত পড়েছে। পরীক্ষার 7 দিন আগে থেকে কলেজ যাওয়া বন্ধ করে দেয়। দিন রাত এক করে পড়াশোনা করত। তবে এক্সামের আগে নীরব একটা শর্ট সাজেশন দিয়ে দিত সব সাবজেক্টের। এটা খুব কাজে এসেছিল। অনেক কিছুই কমন পেত। সব মিলিয়ে সে ভালোভাবে এক্সাম দেয়। আজকে রেজাল্টের দিন। প্রমিতির সারা রাত ঘুম হয়নি। সে সকাল থেকে রুমে পায়চারি করছে। 9টার দিকে তার মা রুমে এসে বলে, আয় নাস্তা করে নে। না মা, এখন যাও তো, পড়ে। লায়লা প্রমিতির কাছে এসে বলে, তুই শুধু শুধু চিন্তা করছিস, কিছুই হবে না, নিশ্চয়ই ভালো রেজাল্টই করবি। মা, এসব কথায় টেনশন আরও বাড়ে। তুই নাস্তা করে নে, আয়। লায়লা জোর করে প্রমিতিকে নাস্তা করালেন। প্রমিতি তার রুমে এসে রেজাল্টের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। নীরব চোখে ড্রপ দিল। কয়েকদিন ধরে চোখে খুব জ্বালা করছে, সেই সাথে প্রচণ্ড ব্যথা। কোনো কিছুর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না সে। ঘোলা দেখে, চোখ দিয়ে পানি পড়ে। ড্রপটা দিয়ে কোনো কাজই হচ্ছে না। সে রেজাল্ট দেখল প্রমিতির। নীরব এখন কলেজের টিচার, রুমে বসে আছে। প্রমিতির রেজাল্ট দেখে সে খুশি হলো। ভালোই করেছে, তবে আউটস্ট্যান্ডিং না, কিন্তু ভালো। আর সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে ফিজিক্সে। এটা দেখে নীরব হাসলো আর বলল, যাক, শিক্ষক হিসেবে আমিও সার্থক হলাম। সে কল লাগালো প্রমিতিকে। কিছুক্ষণ পর প্রমিতি কল রিসিভ করে বলে, হ্যালো, কংগ্রেচুলেশন ডিয়ার। প্রমিতি ঘুমের ঘুরে বলে, কেন, আমি কি প্রেগনেন্ট? হোয়াট? প্রমিতি কাছুমাছু করে বলে, তো কংগ্রেচুলেশন বললেন কেন? প্রমিতি, মাঝে মাঝে তুমি এত বলদের মতো কথা কেন বলো? তোমার প্রেগনেন্ট হওয়ার কোনো চান্স আছে? হুম, আই ওয়াজ টকিং অ্যাবাউট ইউর রেজাল্ট। ভালো করেছ। সত্যি? হ্যাঁ, রেজাল্টের পিকচার পাঠিয়ে দিচ্ছি। কোথায়? মেসেঞ্জারে। আচ্ছা। কিছু সময় পর প্রমিতির মেসেঞ্জারে একটা মেসেজ আসলো। সেখানে লেখা, নীরব চৌধুরী, সেন্ড এ মেসেজ। প্রমিতি মেসেজ কি দেখবে আর? নীরবের প্রোফাইল পিকটা দেখতে ব্যস্ত হয়ে পড়ল। ব্ল্যাক শার্ট পরা, একটা ডিএসএলআর শ্যুট। প্রমিতির ছবিটার দিকে তাকিয়ে থাকলো মুগ্ধ হয়ে। রেজাল্টের কথা ভুলে গেছে সে। নীরবের খোঁচা খোঁচা দাড়ি আর মুচকি হাসির প্রেমে সে পড়েই গেল। নীরব ফোন রেখে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে লাগলো। সে আজকে রিজাইন করবে। এখানে যে কারণে এসেছিল সেটা পূরণ হয়েছে, আর থাকার দরকার নেই তার। সে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে বলল, স্যার ভালো আছেন? জি জি স্যার, আপনি কেমন আছেন? নীরব চেয়ারে বসে বলে, আমাকে স্যার ডাকবেন না, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট। আচ্ছা, ডাকবো না, আমি রিজাইন করব। ওকে, আমি সব কাগজ ঠিক করে দিচ্ছি। আপনার কাছে একটা অনুরোধ। প্রিন্সিপাল ব্যতিব্যস্ত হয়ে বলে, হ্যাঁ বলেন। আপনার অনুরোধ আমার কাছে আদেশের সমান। নীরব হালকা এসে বলে, একজনের নাম বলছি। সে ব্যক্তিকে কোনো রকম ইন্টারভিউ ছাড়া এই কলেজের ম্যাথ প্রফেসর বানাবেন। শুধু তাই না, প্রফেসরদের জন্য যে কোয়ার্টার বানানো হয়েছে সেখানকার সবচেয়ে টপ ফ্লোরে তার জন্য একটা ফ্ল্যাট বুক করে রাখলাম। ওনাকে এই মাস থেকে জয়েন করতে বলবেন। জি, উনি চাকরি করতে না চাইলে জোর করে তুলে এনে এখানকার প্রফেসর বানাবো, কোনো চিন্তা নেবেন না। উনি যেন না জানে যে আমি রেফার করছি ওনাকে, বলবেন না। শুধু জানাবেন উনি ওনার যোগ্যতায় এখানে বিনা নোটিশে চাকরি পেয়েছে। ওকে স্যার, আসি তাহলে। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নীরব কলেজ থেকে বের হলো। আজকে আবারও আকাশ মেঘলা। সে চিন্তায় পড়ে গেল, তার পাখি দুইটা বারান্দায় আছে নাকি অন্য কোথাও ঘোরাঘুরি করছে, কে জানে। বলা প্রয়োজন, সেই দিনের পর থেকে পাখি দুইটা নীরবের বারান্দায় সেই মগেই থাকছে। নীরব রুটিন করে 2 বেলা তাদেরকে ভাতও খেতে দেয়। তার ভালোই লাগে পাখি দুইটাকে দেখতে। সবচেয়ে মজার ব্যাপার হলো, সে যখন বারান্দায় আসে তখন তার পায়ের শব্দ পেয়ে পাখি দুইটা আওয়াজ করতে লাগে। তাদের পাশে গিয়ে দাঁড়ালেও উড়ে যায় না, আর যদি উড়েও চলে যায় তবে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে ঘরে ফেরে। নীরব কদিন ধরে দেখছে পাখি দুইটা প্রতিদিন মুখে করে খড় আর পাতা এনে মগটার ভিতরে জমা করছে, মনে হয় বিছানা বানাবে। নীরব হাঁটা ধরলো। জব্বার দেশের বাড়ি গেছে, যাওয়ার আগে বলে গেছে চাঁদপুরে ইলিশ আনবে,
আর একটা বড় রুই, এজন্য নীরব তাকে অগ্রিম টাকাও দিয়েছে। সে রিক্সা নিল, নীরব আই হসপিটালে যাবে। তার হেলাফেলায় নেওয়া যাবে না ব্যাপারটা। আজকে অনেক ব্যথা করছে এবং সে ক্লিয়ার দেখছে না। নীরবের রিক্সা ধানমন্ডির একটা আই হাসপাতালের সামনে সে থামল। সে ভেতরে ঢুকে এখানকার বেস্ট ডক্টরের কাছে যেতে লাগলো। সে শুনে এসেছে ঢাকায় এই ডাক্তারই বেস্ট আই স্পেশালিস্ট। নীরব দ্রুত পায়ে ডাক্তারের কেবিনে ঢুকলো। লীনা বরকতের নম্বরে কল লাগালো, কিন্তু বরকত ফোন ধরল না। এতে লিনার মনটা একটু খারাপ হলো। লিনা মূলত ফোন দিয়েছিল এটা জানতে যে আজকে দুপুরে কি রান্না করবে সে, কিন্তু বরকত ফোন ধরল না। তাই সে রান্না করা বাদ দিয়ে বেডরুমে গেল। সে আয়নায় নিজেকে দেখে নিল। তাকে দেখতে একদম পাক্কা গৃহিণী লাগছে। সে হেসে ফেলল। সত্যি সে অনেক সুখী। সে ভাবতেও পারেনি যে এত সুখী হবে জীবনে কোনো দিন। লিনা মনে মনে বলল, নিশ্চয়ই কোনো একসময় ভালো কোনো কাজ করেছিলাম, না হলে এত সুখ কোনো দিন তার কপালে থাকতো না। তখনই বরকতের কল এলো। সে হাসি মুখে কথা বলতে লাগলো। ফোন কেন ধরনি? ক্লাসে ছিলাম। ও, এখন কোথায় আছো? হেড স্যার রুমে আছি। কেন? জানি না, হুট করে ডাক পড়লো। আচ্ছা শোনো। হ্যাঁ বলো। এই ধাঁধাটার উত্তর দাও তো। কোন ঘরে একবারই প্রবেশ করা হয়, যেখান থেকে আর বের হওয়া যায় না? লিনা জানে বরকত এর ধাঁধার উত্তর দিতে পারবে না। বরকত কেন যেন কোনো ধাঁধার উত্তর দিতে পারে না। বরকত বলল, পারছি না। আর একটা ক্লু দাও। এই ঘরের কোনো দরজা নাই। বরকত কিছু সময় ভেবে বলে, না পারবো না, তুমি উত্তরটা বলে দাও। লিনা হেসে বলল, আজকে সারাদিন ভাবো, রাতে শোয়ার সময় বলবো। কেন এমন করো? হ্যাঁ, জানো না ধাঁধার উত্তর না জানা পর্যন্ত আমার অস্থির লাগবে? বলে ফেলো না। হুম, এখন যাও হেড স্যারের রুমে। আচ্ছা, আজকে আলু দিয়ে শিং মাছ রান্না করি। করো। আসার সময় সাগরকলা কিনে আনবে 1 ডজন, আর 1 ডজন ডিম। পারলে ভিমবার কিনে আনিও। আচ্ছা, আনবো কিনে। বাই বাই। বরকত হেড স্যারের রুমে ঢুকে বলে, স্যার ডেকেছেন? হেড স্যার তাকে দেখে বলে, আসুন বরকত সাহেব। কোনো সমস্যা হয়েছে স্যার? সবসময় এত নেগেটিভ কেন ভাবেন বলেন তো? বি পজিটিভ। বরকত হেসে বলে, জি স্যার। আগে বলেন ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ভাবির হাতের রান্না কবে খাবো আমরা? স্যার আসেন না একদিন আমাদের বাসায়? সবার দাওয়াত রইল। অবশ্যই আসবো। তার আগে একটা সুখবর দেই, তা হলো আপনি ঢাকার টপ একটা কলেজের ম্যাথ টিচার হিসেবে জব করার অফার পেয়েছেন। বরকত এ কথা শুনে এক প্রকার হতভম্ব হয়ে গেল। সে আমতা আমতা করে বলে, মানে? মানে হলো আপনি পরশুদিন থেকে জয়েন করবেন। সত্যি আমি খুব খুশি। কিন্তু কিভাবে? আমি তো অ্যাপ্লাই করিনি। আরে বড় বড় কলেজের স্টাডি থেকে খোঁজ খবর রাখে যে কোন স্কুল কলেজের টিচারের ক্যাটাগরি কেমন। আমাদের এখানেও আসছিল। আমি আপনার নাম দিয়েছিলাম অ্যান্ড ইউ গট সিলেক্টেড। বরকতের চোখে পানি চিকচিক করতে লাগলো। হেড স্যার দাঁত বের করে হেসে বলল, ভাবি আপনার জন্য খুব লাকি। নো ডাউট। আপনি থাকার ব্যবস্থা পাচ্ছেন 11 তলায় 3 রুমের একটা বিশাল বড় ফ্ল্যাটে। বরকত অবাক হয়ে গেল। সে সবসময় নিচতলায় থাকতো, কেননা নিচের ফ্লোরে ভাড়া কম। সে কল্পনা করতে লাগলো এত উঁচু ফ্লোরে নিশ্চয়ই হু হু করে বাতাস আসবে, নিজেকে মেঘের একদম খুব কাছাকাছি মনে হবে। সে দ্রুত পায়ে হেড স্যারের রুম থেকে বের হলো। তার যে কি আনন্দ হচ্ছে সেই কেবল সেটা জানে। কিন্তু এই স্কুলের জন্য মায়া লাগছে, বাচ্চাগুলোর জন্য। স্টুডেন্টরা তাকে বড্ড সম্মান করে, সেই সাথে ভালোবাসে। কিন্তু তার স্বপ্ন ছিল প্রফেসর হওয়া। নীরব রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তার সাহেব মুখটা গম্ভীর করে রেখেছে। নীরবের সেদিকে কোনো হুঁশ নেই। সে ভাবছে বরকতকে নিয়ে। লোকটা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে সব কিছু। খুব খুশি হবে নিশ্চয়ই। বরকত খুশি হবে শুনে তারও মনটা আনন্দে নেচে উঠল। যখন কেউ আপনার জন্য খুশি হয়, সেই মুহূর্তটা সবচেয়ে অতুলনীয়। আরও অপূর্ব হবে অপরপক্ষ যদি নাই জানে যে আপনি তার সুখের উৎস। কি অদ্ভুত রকমের প্রশান্তি মনের মধ্যে বিরাজ করে সে সময়টা, যেমনটা এখন নীরবের হচ্ছে। ডাক্তার গলা খাকিয়ে বলে, রিপোর্ট তো ভালো না নীরব। তো এখন কি করতে পারি? অপারেশন? ফ্যাকো করা লাগবে। 2 চোখেই গেছে। আচ্ছা আপনি কেমন মানুষ? চোখের যে অবস্থা, আর আপনার কোনো খবর নেই? আজব। একদিনে তো হয়নি নিশ্চয়ই। তাহলে এতদিন কেন চোখ দেখাতে আসেন নাই?
নীরব বেঘরে ঘুমাচ্ছে। ঘুম যেন তাকে ছাড়তে নারাজ, তাই তো কালকে রাত 10টা থেকে এখন অবধি সে দিন দুনিয়াদারি ভুলে ঘুমাচ্ছে। নভেম্বর মাসের শুরু, একটু একটু ঠান্ডা পড়ে গেছে। নীরব ঘুমের মধ্যে বুঝতে পারছে তার একটু একটু করে শীত লাগছে। এ সময় তার গায়ে একটা উষ্ণ অনুভূতি জাগরণ হলে মন্দ হতো না। সে ঘুমের মধ্যেই হেসে দিল এবং অর্ধ জাগ্রত হয়ে বিছানার বাম পাশে হাত দিয়ে হাতড়াতে লাগলো, কিন্তু বাম সাইডের জায়গাটা ফাঁকা। ঘুমের মধ্যেই নীরব আঁতকে উঠল। সে ধরফড়িয়ে উঠে পড়ে এবং হাত দিয়ে চারপাশ হাতড়াতে লাগে। না, আসলে তার পাশের জায়গাটা ফাঁকা, সেখানে কেউ নেই। নীরব ঘামতে লাগলো। এই জায়গা তো প্রমিতির থাকার কথা, কিন্তু সে কোথায়? নীরবের মনে একটা অজানা ভয় এসে ভর করলো। সে বারংবার চারপাশে তাকাতে লাগলো, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। সব কিছুই একদম অন্ধকার। অবশ্যই এই আসন্ন অন্ধকারই অভ্যাস হয়ে গেছে তার, তাই এতে একদণ্ড বিচলিত হলো না সে। নীরবের তৃষ্ণা পেয়ে গেল, মাথা কাজ করছে না। মাথায় শুধু একটাই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে, তা হলো প্রমিতি কোথায়? এমন সময় বাইরের রুম থেকে টিং টিং আওয়াজ নীরবের কানে ভেসে উঠল। সে স্মিত হাসল এবং হাফ ছেড়ে বাঁচল। আচ্ছা, এখনও তার মনের গহীনে প্রমিতির তাকে ছেড়ে যাওয়ার ভয়টা কি আজও বিদ্যমান? নীরবের নাকে পায়েসের গন্ধ এসে লাগলো। তার মুখে এক চিন্তে হাসি ফুটে উঠল। সে উঠে দাঁড়ালো এবং রান্নাঘরের দিকে এগোতে লাগে। রান্নাঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই সে প্রমিতির উপস্থিতি অনুভব করলো। সঙ্গে সঙ্গে তার মনটা শান্ত হয়ে আসলো। প্রমিতি এক ধ্যানে রান্না করছিল। কাঁধে কারো গরম নিঃশ্বাস পড়ায় সে বুঝতে পারল পেছনে কেউ দাঁড়িয়ে আছে তার জন্য। প্রমিতির চুলা বন্ধ করে পেছন ঘুরে দেখে নীরব তার সামনে দাঁড়িয়ে আছে। সে নীরবের গালে হালকা করে একটা ভালোবাসার পরশ দিয়ে বলে, ঘুম ভাঙল আপনার? হ্যাঁ। আপনার কি শরীর খারাপ? না তো। তাহলে এতক্ষণ ধরে কেন ঘুমালেন বলুন তো? মাথা ব্যথা ছিল। প্রমিতি পায়েসটা চুলা থেকে নামিয়ে নিয়ে বলল, সেই কালকে রাত 10টায় ঘুমাতে গেছেন, আর এখন পরদিন বেলা 11টা বাজে। বলো কি, এত বেলা হয়ে গেছে? হ্যাঁ। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি ব্রেকফাস্ট সার্ভ করছি। অফিস যাওনি কেন? আজকে শুক্রবার। নীরব বলল, ও যান, ফ্রেশ হয়ে আসুন। যাচ্ছি বলে নীরব বাথরুমে চলে গেল। চোখে না দেখে প্রত্যাহিক জীবনের সব ধরনের কাজ করার অভ্যাস এই 5 বছরে নীরবের হয়ে গেছে। হ্যাঁ, দেখতে দেখতে সময় মশাই 5টি বসন্ত ফেলে চলে গেছে এবং আগামী আরও একটা নতুন বসন্তকে আলিঙ্গন করার প্রস্তুতি নিচ্ছে। নীরব দাঁত ব্রাশ করে খাবার রুমে চলে গেল এবং প্রমিতিকে উদ্দেশ্য করে বলে, কি রান্না করেছ? আফগানি অমলেট অ্যান্ড স্যান্ডউইচ। ও। প্রমিতি নীরবের প্লেটে খাবার সার্ভ করতে করতে বলল, ফ্রুট সালাদ আছে, দেব কি? না, চা দাও। প্রমিতি খানিকটা বিরক্ত হয়ে বলে, গ্রিন টি দেই? না, দুধ চা দাও। প্রমিতি আর কিছু বলল না। অনেক কষ্টে নীরব সকালে টোস্ট বিস্কুট আর চা খাওয়া বাদ দিয়েছে। এখন আবার চা না খেতে দিলে হিতে বিপরীত হতে পারে, তাই প্রমিতি চা বানাতে গেল। নীরব নাস্তা সারল। আজকে সব কিছু তার একটু ভিন্ন রকম লাগছে। ব্যাপারটা কি? সে উঠে দাঁড়ালো এবং নিজের রুমে গেল। সোফায় বসে পড়ল সে। কিছুক্ষণ পর প্রমিতিও রুমে আসলো এবং সাজগোজ শুরু করলো। আজকে অনেক বড় একটা দিন তার আর নীরবের জন্য, যদিও বা এই বিষয়ে নীরব কিছু জানে না। আজকে সন্ধ্যায় নীরবকে সারপ্রাইজ দিবে প্রমিতি। সে খুব সুন্দর করে সাজলো। শাড়ি পরলো, নীরবের দেয়া সেই নীল শাড়িটা আবারও একবার পরলো সে। আজকে অদ্ভুত রকমের সুন্দর লাগছে তাকে দেখতে। নিজেই নিজেকে আয়নায় দেখে মুগ্ধ হলো। শাড়ি পরে প্রমিতি রান্না করতে গেল। আজকে সব স্পেশাল ডিশ বানাবে সে। অনেক কিছু রাঁধতে মন চাচ্ছে তার। রান্না করার মাঝখানে অফিস থেকে ফোন আসলো। ম্যানেজার কল করেছে, তার সাথে কিছুক্ষণ ফোনে কথা বলল প্রমিতি। তারপর ফোন রেখে রান্না করে মনোযোগ দিল। সব নীরবের পছন্দের রান্না, কাচ্চি, রোস্ট, কাবাব আর ইলিশ মাছ ভাজি। প্রমিতি এখন একজন ট্রিপল-ই ইঞ্জিনিয়ার। 1 বছর আগেই পড়ালেখা শেষ করে নীরবের কোম্পানিতে জয়েন করেছে। সে আর নীরব মিলে দিব্যি অফিসটা সামলাচ্ছে। তবে প্রমিতির ওপর ইদানিং চাপ একটু বেশি পড়ছে। প্রমিতির ধ্যান ভাঙল খালেক সাহেবের ফোনের রিংটনে। সে রিসিভ করে বলে, হ্যালো। হ্যাঁ প্রমিতিমা, কেমন আছো? এই তো আঙ্কেল, ভালো। আপনি? আমিও ভালো। এসব বাদ দাও, খুব জরুরি কথা। বলেন। একজন ডোনার পাইছি। আঙ্কেল, এটা জরুরি কথা? প্রতি সপ্তাহে তো আপনি ডোনার ম্যানেজ করেন, কিন্তু ও তো রাজি হবে না।
দেখো মা, এইবার কথা আলাদা। যেই ডোনার পাইছে উনি টাকার জন্য চোখ দান করবে না। মানে মানে হলো উনি হলেন একজন সোশ্যাল ওয়ার্কার, ওনার ব্লাড ক্যান্সার, বেশি দিন বাঁচবে না, তাই ওনার একটা কিডনি আর চোখ দান করে দিতে চান। প্লিজ তুমি নীরবকে রাজি করাও। সত্যি? হ্যাঁ। প্রমিতির চোখ ভরে উঠল। এই লোকের মাধ্যমে যদি তার নীরব আবারও জগতের আলো দেখতে পায় তবে মন্দ কি? সে চোখের পানি ছেড়ে দিল। খালেক সাহেব বলল, এই চান্স মিস করা যাবে না, তুমি নীরবকে বোঝাও। হ্যাঁ, আপনি সব ম্যানেজ করেন, আমি ওকে বোঝাবো, আর না বুঝলে জোর করে হলেও রাজি করাবো। জুনিয়র নীরব আসার খবর কি দিয়েছ নীরবকে? প্রমিতি হেসে দিয়ে বলে, না এখনো দেইনি, আজকে সন্ধ্যায় দেব। জানেন, আজকে ওর জন্মদিন, আরও ভুলে গেছে। আমার পক্ষ থেকে নীরবের জন্য রইল 1000 খানেক শুভকামনা। ধন্যবাদ। প্রমিতি ফোন রাখলো। সে 3 মাসের অন্তঃসত্ত্বা। এই খবর প্রমিতি নিজেই কালকে সকালে জেনেছে। কালকেই নীরবকে জানাতে চেয়েছিল, কিন্তু আজকের দিনের অপেক্ষা করলো। নীরবের জন্মদিনে হয়তো এই খবরটাই বেস্ট গিফট হবে ওর জন্য। প্রমিতি আনমনে হেসে দিল। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে করেই হোক নীরবকে রাজি করাতেই হবে, যেন সে ডোনারের কাছ থেকে চোখের দৃষ্টি ফিরিয়ে নেয়। দরকার হলে তাদের অনাগত সন্তানের দোহাই দিয়েও রাজি করাবে সে নীরবকে। এর আগেও বহুবার খালেক সাহেব ডোনার ম্যানেজ করে দিয়েছিলেন, কিন্তু প্রত্যেকবারই ডোনার টাকার জন্য চোখ দান করতে চাইতো। ফলস্বরূপ নীরব আর অপারেশন করতে রাজি হতো না। এবার কাহিনী আলাদা। লোকটা শেষে চোখ দান করতে চান। এই চান্স প্রমিতি কিছুতে হারাতে দিবে না, কিছুই না। বরকত ক্লাস শেষ করে বের হলো কলেজ থেকে। আজ খানিকটা আগেই বেরিয়ে গেছে সে কলেজ থেকে। বরকত বড় বড় পা ফেলে মদিনা চা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, মোকলেস ভাই, 2 ডজন কলা দেন। দিচ্ছি স্যার, বলে কলা বের করে দিল। বরকত টাকা মিটিয়ে নিল। মোকলেস বলল, স্যার দোকানে বসেন, চা খেয়ে যান। না রে ভাই, বসা যাবে না, ছেলেটা না খেয়ে আছে। সে কি কেন? আর বলিয়েন না, সকাল থেকে কিছুই মুখে দিচ্ছে না, সে নাকি কলা খাবে। বাসায় একটাই কলা ছিল, সকাল থেকে ওই একটাই কলা খেয়ে আছে আমার ছেলেটা, যাই আমি। তা তো হবেই স্যার, ভাবি বাবু পেটে থাকা অবস্থায় যে হারে কলা খাইতো, এখন বাচ্চা তো কলা খাবেই। আচ্ছা আপনি যান, বাবু না খেয়ে আছে। বরকত হালকা হেসে দিল। আসলে প্রেগনেন্সি অবস্থায় লিনা প্রতিদিনই 3-4টা করে কলা খেত, এই জন্য এই স্থানের কলা বুঝি এত পছন্দ। বরকত হাঁটা দিল। তার ছেলের আজকে জন্মদিন, 3 বছর হবে আজ। 3 বছর বয়সে অনেক কথা বলা শিখে গেছে। তবে বরকতের মনে আছে তার ছেলে সবার আগে কলা বলা শিখেছিল। যেখানে অন্য বাচ্চারা মা বাবা দাদা বলা শিখে সবার আগে, সেখানে তার ছেলে কলা বলা বলেছিল। ছেলেকে নিয়ে প্রতিদিন বিকেলে মাঠে হাঁটতে নিয়ে যায় বরকত। মাঠের সব বাচ্চা কাচ্চারা তার আদরের ছেলেকে কলা বাবা বলে ডাকে। এতে কিছুটা কষ্ট পায় বরকত। ছেলের নাম কথা শখ করে এহসান রেখেছে, আর তাকে কিনা মানুষ কলা বাবা বলে ডাকে। সে কুপার্স কেকের দোকানের সামনে থামল। ছেলের বার্থডে উপলক্ষে কেক কিনবে। এহসানের লাল রং খুব পছন্দ, তাই লিনা বলেছে রেড ভেলভেট কেক কিনে আনতে। বরকত দোকানে ঢুকে কেক নিল এবং কেকের উপর লিখতে বলল, হ্যাপি 3rd বার্থডে মাই প্রিন্সেস। কেক আর কলা হাতে নিয়ে বরকত ছেলের উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে কিছু মুহূর্তের জন্য সে ভাবল, আসলে কি এইটা তার জীবন? সে কি সত্যি এত ভাগ্যবান ছিল যে এত এত এক কথায় অসীম সুখের অধিকারী হলো সে? লিনার সাথে বিয়ে হওয়ার পর যেন জীবনে বেদনা নামক শব্দটা ঘুষে গেছে। আর এহসান হবার পর তো সেই 11 তলা বিল্ডিংয়ের টপ ফ্লোরের প্রতিটা দেয়াল বুঝি দিন সন্ধ্যা নিয়ম করে 2 বেলা মন খুলে হেসে ওঠে। আচ্ছা, এত সুখী কিভাবে হলো সে? নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল সে, তাই তো আজ এত সুখ তার জীবনে। বরকত মনে মনে বলল, আল্লাহ সবসময় এইভাবেই রেখো আমাদের। বরকত বাসায় এসে বেল বাজালো। লিনা গেট খুলে দিল। লিনাকে দেখে একটা বড়সড় ধাক্কা খেলো বরকত। লাল শাড়ি পরেছে লিনা। বরকত যেন চোখ ফেরাতে পারছে না। লিনা তার দিকে ভুরু কুঁচকে তাকালো। এমন সময় এহসান লিনার পেছনে এসে দাঁড়িয়ে বলে, বাবা তুমি আসছো? বরকতের ঘোর ভাঙল ছেলের কথায়। সে নিজেকে সামলে নিয়ে কেক আর কলা টেবিলের উপর রেখে ছেলেকে জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে বাবা, মে আল্লাহ ব্লেস ইউ, মানুষের মতো মানুষ হও। এহসান গোল গোল চোখে তার বাবার দিকে চেয়ে রইল। লিনা একটা কলা ছিঁড়ে এহসানকে খাওয়াতে লাগলো আর বলল, সকাল থেকে কিছুই খায় না, খিচুড়ি বানালাম তাও খাবে না, নুডলসও খাবে না, কলা বাবা কলাই খাবে। বরকত হেসে দিল। সে লিনার দিকে তাকিয়ে বলে,
ভালোবাসি। লীনা চোখ গরম করে তাকালো তার দিকে। এদিকে এহসান তোতা পাখির মতো বাবাকে নকল করে বলে, ভালোবাসি। লীনা আর বরকত দুজনে হো হো করে হেসে দিল। এহসান কলা খাওয়া বাদ দিয়ে বাবা মার দিকে অবাক হয়ে চেয়ে রইল। হ্যাপি বার্থডে নীরব। নীরব আশেপাশে তাকালো, সে ভুলে গিয়েছিল যে আজ তার জন্মদিন। হুট করে প্রমিতি তার সামনে এসে খুব শক্ত করে জড়িয়ে ধরল। নীরবও তাকে দুই হাত দিয়ে ধরে ফেলে বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। নীরব প্রমিতির কোমর ধরে বলে, আজকে কি কোনো স্পেশাল কিছু আছে নাকি? হ্যাঁ, তোমার জন্মদিন। এছাড়াও আরও কিছু? কেন এমন মনে হচ্ছে আপনার? আমার মন বলছে, আর তুমি তো জানোই আমার মন যা বলে তাই হয়। নীরব প্রমিতির পাশে বসে বলে, আগে খেয়ে নেই। প্রমিতি নীরবের পাশে বসে বলে, আগে খেয়ে নেই। আচ্ছা। প্রমিতি খাবার বাড়তে বলল, আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। কেন? মাছ রান্না করেছি তো তাই। ও। প্রমিতি নীরবকে খাইয়ে দিল, তারপর দুজন মিলে কেক কাটলো। নীরব জেনে উঠতে ধরবে তখনই প্রমিতি তার হাত ধরে বলে, নীরব, আপনি বাবা হতে চলেছেন। নীরব যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না, সে আবার বলল, কি বললে? আপনি বাবা হবেন? সত্যি? জি হ্যাঁ। নীরব প্রমিতিকে জড়িয়ে নিয়ে বলে, থ্যাঙ্কস এ লট প্রমিতি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি আমি। প্রমিতি নিজেকে শক্ত করে বলে, আমি আপনার কাছে কিছু চাই, দিবেন সেটা আমাকে? অবশ্যই। একবার শুধু বলো, যা চাইবে তাই দেব। প্রমিস? হ্যাঁ প্রমিস। খালেক সাহেব একজন ডোনার পেয়েছে, প্লিজ এবার রাজি হন, প্লিজ। আর কোনোদিন আপনার কাছে কিছু চাবো না। নীরবের মুখটা কালো করে বলে, আবারও একই কথা? কেন বলছে না প্রমিতি? আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক, টাকার কাছে পৃথিবীর আলো থেকে কেউ বঞ্চিত হোক প্রমিতি। আমি চাই না এটা। আমাকে চোখের আলো দেখাতে গিয়ে কেউ নিজে অন্ধ হোক, এটা আমি কোনোদিন মানতে পারবো না। প্রমিতি বাকরুদ্ধ হলো নীরবের এমন কথা শুনে। সত্যি এই লোকটা নাকি আগে অমানুষ ছিল, আর আজকে কতটা পরিবর্তন ঘটেছে তার মধ্যে। প্রমিতি গলা খাকিয়ে বলে, উনি সোশ্যাল ওয়ার্কার, ব্লাড ক্যান্সারের পেশেন্ট। উনি নিজের কিডনিও ডোনেট করবে নিজ ইচ্ছায়, টাকার জন্য না। নীরব প্লিজ রাজি হন। কিন্তু উনি যদি জীবিত থাকে, রিকভারি করতে পারে যদি, জানি না তখন কি হবে। তাহলে আমি অপারেশন করব না? সরি। আপনি কি আপনার সন্তানকে নিজ চোখে দেখতে চান না? নীরব দমে গেল। হ্যাঁ, সে খুব করে চায় নিজের সন্তানকে দেখতে, প্রমিতিকে দেখতে। নীরব বলল, কিন্তু ওনার ফ্যামিলির সব ধরনের রেসপন্সিবিলিটি আমরা নেব, আর উনি স্বেচ্ছায় চোখ দান করতে চায়। নীরব প্লিজ মানা করবেন না, সেই সাথে আমাকে নিরাশও করবেন না। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনি কিন্তু ওয়াদা করেছেন যে আমার কথা রাখবেন, প্লিজ। আচ্ছা, কিন্তু আবারও করুণ সুরে বলে প্রমিতি। প্রমিতি নীরবকে কিছু বলতে না দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাদের জন্য তো রাজি হন নীরব। অতপর পরের সপ্তাহে খালেক সাহেবের আন্ডারে নীরবের দ্বিতীয়বারের মতো অপারেশন হয় এবং অপারেশন সাকসেসফুলও হয়। সে আবারও তার জ্যোতিশক্তি ফিরে পায়। প্রথমে চোখ খুলে নীরব প্রমিতির দিকে তাকিয়েছিল। আজও চেহারাটা মায়ায় ভরপুর, কাজল মাখা দীঘল চোখ, পরনে নীল শাড়ি, হাত ভর্তি নীল চুড়ি। নীরবের ইচ্ছা পূরণ হলো, সে তার প্রেয়সীকে নীল শাড়িতে সচোখে দেখতে পেল। এভাবেই দিন গেল, রাত আসলো। প্রমিতির ডেলিভারি ডেটও এগিয়ে এলো। একদিন আগেই প্রমিতিকে হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে প্রমিতির মা আর দাদিও প্রমিতি আর নীরবের সাথে হাসপাতালে রাত কাটান। প্রমিতির দাদি বাবুর জন্য নিজ হাতে সোয়েটার বোনেন। প্রমিতিকে ওটিতে নেওয়ার আগে নীরব তার মাথার কাছে বসে বলে, খুব ভালোবাসি তোমায়, এক সাগরে যতগুলো ঢেউ ঠিক সেই পরিমাণ। প্রমিতি ভারী শরীর নিয়ে মাথা উঁচিয়ে দেখে নীরব কাঁদছে। তার বুকটায় চিনচিন ব্যথা করে ওঠে নীরবকে কাঁদতে দেখে। সেও কেঁদে দিয়ে বলে, মানে হলো আমার ভালোবাসার পরিমাণ অসীম। প্রমিতি আবার কেঁদে দেয়। তার কেন যেন কাঁদতে খুব খুব ভালো লাগছে, কান্না করার মাঝে এত শান্তি আছে। ওটিতে নেওয়ার পর 1 ঘন্টা পর নীরব আর প্রমিতির কোলাহল করে এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। বাবুটাকে সবার আগে নীরব কোলে নেয়। সে তার মেয়ের চোখে মুখে চুমু খেয়ে প্রমিতির কাছে যায়। ততক্ষণে প্রমিতির জ্ঞান ফিরেছে। নিজের সন্তান আর স্বামীকে দেখে সব কষ্ট যেন ফিকে হয়ে পড়ে। সে তার মেয়েকে কোলে নিয়ে বলে, আমি আমার মেয়ের নাম সারারাত রাখবো। নীরব মেয়েকে চুমুক দিয়ে বলে, আচ্ছা, আজ থেকে আমাদের মেয়ের নাম সারারাত চৌধুরী। প্রমিতি হেসে দেয়। নীরব টুপ করে প্রমিতির ঠোঁটের সাথে ঠোঁট মিলায়।
প্রমিতি মেয়েকে কোলে নিয়ে চোখ বড় বড় করে তাকায়। অমনি সারা রাত কেঁদে দেয় এবং প্রমিতি হালকা করে নীরবকে ধাক্কা মেরে বলে, বেশরম একটা, মেয়ের সামনে এইসব কেউ করে? নীরব মেয়ের দিকে তাকিয়ে দেখে তার মেয়ে একটা ভুবন ভুলানো হাসি দিচ্ছে। নীরব বলে, দেখছো কেমন দুষ্টু ও? তার মেয়েকে উদ্দেশ্য করে বলে, বাবাকে প্রেম করার সময় বাধা দিলে বাবা তোমাকে বয়ফ্রেন্ড নিয়ে ডেটিংয়ে যাইতে দিবে না। এই কথা শুনে প্রমিতি হেসে দিল। নীরব তার দুই রত্নের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমাদের জীবনটা রূপকথার কাহিনীর মতো হয় না যে শেষের পাতায় লেখা থাকবে, অতঃপর রাজা রানী সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। আমরা যা ভাবি সেটা কোনোদিনই বাস্তবতা নয়, বরং যেটার সম্মুখীন হই সেটাই চরম বাস্তবতা। বেলা শেষে সূর্য যখন ডোবে সে তখন চোখে আঙুল দেখিয়ে দেয় কিছু সমাপ্তিও খুব অপরূপ হয়। নীরব মনে মনে বলল, আচ্ছা, জীবনটা এত সুন্দর কেন? তাই ইন্ট। ধন্যবাদ সকলকে, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছে গল্পটা শোনানোর জন্য। যদি গল্পটা একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। ধন্যবাদ সকলকে।